বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব পার্ট 9, একঘাত সমীকরণ জোট ও এর সমাধান নির্ণয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অ্যান্ড ইটস সলিউশন। তো দেখো এখানে কি বলছে, আমি কিছু কিছু জিনিস খাতা একটু করে দিই, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র পার্ট 9 নিয়ে আলোচনা করতেছি। একঘাত সমীকরণ জোট ও এর সমাধান নির্ণয়। সাধারণত একটা সমীকরণ a1 x1 a2 x2 প্লাস ডট ডট an xn ইকুয়াল টু বি, এই ধরনের সমীকরণকে আমরা বলবো মানে লিনিয়ার ইকুয়েশনকে বলবো। লিনিয়ার বলতে সাধারণত ঘাত হচ্ছে এক, এখানে চলক হচ্ছে x1 x2, এগুলো হচ্ছে চলক, x1 x2 এগুলো হচ্ছে আমাদের চলক। তো এই চলকের ঘাত যখন 1 হবে তখন আমরা তাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। কথাটা মাথায় রাখবে। তো এই ধরনের সমীকরণকে, এই সমীকরণগুলোকে এই চলকের একঘাত সমীকরণ বলা হয়। এই ধরনের সমীকরণ যখন অসংখ্য থাকবে, অসংখ্য তো বলা যাবে না, একের অধিক থাকবে, একাধিক থাকবে, দুইটা তিনটা, তখন আমরা তাদেরকে একত্রে বলবো একঘাত সমীকরণ জোট। যেমন a1 x প্লাস b1 y c1। আবার একটা সমীকরণ মনে করো a2 x b2 y ইকুয়াল টু c2। তাহলে দেখো এই সমীকরণগুলো হচ্ছে একঘাত সমীকরণ, মানে লিনিয়ার ইকুয়েশন। তো এই সমীকরণ দুটোকে আমরা একত্রে বলতে পারবো সমীকরণ জোট। কি বলতে পারবো? সমীকরণ জোট। তো এই ধরনের সমীকরণ জোটকে আমরা সমাধান কেমন করে নির্ণয় করব, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আরেকটা জিনিস দেখো, তোমরা বই থেকেই তোমাদেরকে একটু এখানে দেখাই। নির্ণায়কের সাহায্যে সমসংখ্যক চলক, দেখতে পাচ্ছ, নির্ণায়কের সাহায্যে সমসংখ্যক চলক ও সমীকরণ বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করা যায়। সমাধান নির্ণয়ের এই পদ্ধতি 1750 খ্রিস্টাব্দে সুইস গণিতবিদ গ্রাভিয়েল ক্রেমার, নামটা মনে রাখবে, ক্রেমার প্রতিষ্ঠা করেন, বিধায় একে ক্রেমারের রুলসও বলা হয়, ক্রেমার্স রুল। আচ্ছা, ক্রেমারের নিয়মে একঘাত সমীকরণ জোটের সমাধান, এটা আমি তোমাদেরকে একটু খাতা কলমে বুঝে দেওয়ার চেষ্টা করব। একবার বুঝতে পারলে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে সব থেকে ইজি মনে হতে পারে, আমার বিশ্বাস। তো চলো শুরু করি। তো এখানে মনে করো দুটা সমীকরণ জোট, মনে করি হচ্ছে এইটা আর এটা। আচ্ছা, নতুন করে লিখে নিই আমি। আমরা এখন শিখব ক্রেমারের নিয়মে একঘাত সমীকরণ জোটের সমাধান। আচ্ছা, মনে করি a1 x প্লাস b1 y, মানে এই যে উপরের সমীকরণটা লিখে নিচ্ছি, ইকুয়াল টু c1, a2 x প্লাস b2 y ইকুয়াল টু c2। এটা সমীকরণ নম্বর 1, এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। আচ্ছা, তাহলে দুইটা সমীকরণ, এখানে সমীকরণ জোটের মধ্যে ক্রেমারের নিয়ম হচ্ছে, প্রথমে যেহেতু নির্ণায়কের মাধ্যমে কি করব দেখো, এখানে x ও y এর সহগগুলি নিয়ে গঠিত নির্ণায়ক। কি লিখলাম? x ও y এর সহগগুলি, তার মানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ b1, এখানে a2, এখানে b2। তাহলে এটা নিয়ে নির্ণায়ক, এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে d দ্বারা। কি দ্বারা? d দ্বারা। তাহলে a1 a2 সরি b1 a2 b2, এই হচ্ছে নির্ণায়ক। মূল কাজ আমাদের শেষ, এটা হচ্ছে আমাদের মূল কাজ।
আমাদের মাথায় রাখতে হবে যে এই মানটা কখনো কিন্তু শূন্য হওয়া যাবে না, এই মানটা কখনো শূন্য হওয়া যাবে না। শূন্য হলে আমরা এইভাবে সমাধান করতে পারবো না, মানে সমাধান থাকবে না। আচ্ছা, নির্ণয় করলাম। এখন এক্সের সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে, ধ্রুবক হচ্ছে C1 এবং C2, হ্যাঁ, ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক। কি এখানে এক্স এর সহগ, তার মানে dx লিখে নিলাম, হ্যাঁ। তার মানে এখানে একটা জিনিস মাথায় রাখবে, যেখানে এক্স এর সহগ ছিল মানে হচ্ছে প্রথমে এখানে এক্স এর সহগ, এখানে পরিবর্তন করে দিব, ধ্রুবক নিয়ে আসবো, মানে হচ্ছে C1 C2, আর ওয়াই এর জায়গাতে যা আছে তাই, মানে হচ্ছে B1 B2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় কাজ, মূল কাজ। কথাটা মাথায় রাখবে। একইভাবে ওয়াই এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণয়, এগুলো তোমরা লিখে নিবে। তাহলে dy ইকুয়াল টু কী লিখবো এখানে, ওয়াই এর জায়গাতে ধ্রুবক পদ, মানে প্রথমে এক্স এর সহগ হচ্ছে A1 A2, আর ওয়াই এর জায়গাতে লিখবো ধ্রুবক পদ, মানে হচ্ছে C1 C2। তাহলে এই এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানে আর কোনো সমস্যা নাই। ডি নির্ণয় করলাম, ডিএক্স নির্ণয় করলাম, ডিওয়াই নির্ণয় করলাম। এখন আমরা সমাধান নির্ণয় করবো এইভাবে। তোমরা কিন্তু এখানে মানগুলো ডাইরেক্ট লিখে নিতে পারো, C1 মানে আর গুণন করে নিতে পারো, এখানে কোনো সমস্যা নাই। এখন এখানে দুইটা কাজ একবারে করা যায়, কিন্তু আমি সহজ নিয়মে তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে থিওরি, হ্যাঁ, আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা এখন। তাহলে এখানে এখন নির্ণয় করবো হচ্ছে এক্স এর নিচে হচ্ছে, এগুলো বাদ দাও, এগুলো লেখার প্রয়োজন নেই। এখন আমরা এক্স এর মান নির্ণয় করবো। এক্স এর মান যখন নির্ণয় করব ডিএক্স ডিভাইডেড ডি, ওয়াই এর মান যখন নির্ণয় করব ডিওয়াই ডিভাইডেড ডি। তাহলে এখানে ডিএক্সকে মানে হচ্ছে এই যে এটাকে এটা দ্বারা ভাগ করব, আবার এটাকে এটা দ্বারা ভাগ করব, যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় এক্স এর মান এবং ওয়াই এর মান। দেখতে পাচ্ছ, নির্ণয় এক্স এর মান এবং ওয়াই এর মান। চলো একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই ক্রেমার পদ্ধতিটা একদম ক্লিয়ার করে দিই, হ্যাঁ। একটা উদাহরণ হচ্ছে এক্সাম্পল 14 এখানে দেওয়া আছে, এই 14টা আমি দিচ্ছি। তোমরা একটা কাজ করো, তোমরা এখন খাতা কলম নিয়ে লেখার প্রয়োজন নাই, তোমরা রিল্যাক্সে ভিডিওটা উপভোগ করো, শুধু দেখো কীভাবে অঙ্কটা করতেছি, কীভাবে সমাধান করতেছি। বই খাতা সরে রাখো তোমরা। এখানে একটা সমীকরণ যেটা হচ্ছে এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, 2x প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। আমাদের ক্রেমার পদ্ধতিতে সব থেকে 1 নম্বর শর্ত হচ্ছে এখানে ধ্রুবক পত্র সমীকরণের ডান পাশে রাখবো, যেমন এক্স প্লাস 3y 2 সমান চিহ্নের পাশে নিয়ে আসলে -2, তার মানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একইভাবে 2x প্লাস ওয়াই -3 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন কি তোমরা বুঝতে পারলে? এখন কি করব, সেই একই নিয়মে যে 1 নম্বর এখানে এক্স ও ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক ডি ইকুয়াল টু, এখানে এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 3, এখানে এক্স এর সহগ 2, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 1। এই হচ্ছে ডি এর নির্ণয়। এখন যদি এটা আমরা সমাধান করি, 1 আর 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস 3 দুগুণে 6, তার মানে আমরা পাচ্ছি -5। তাহলে আমরা ডি এর মান পেলাম হচ্ছে -5। ওকে, এখন আমরা নির্ণয় করব ডিএক্স। তোমরা বাংলা দিয়ে লিখে নিতে পারো, না লিখতে পারো। কোন কথা লিখবে, এই যে এই পাশে যেটা লিখে দিলাম। এখন লিখবে এক্স এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক। কি লিখব, এক্স এর পরিবর্তে
এক্স এর পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক ওটা কি হবে ডিএক্স, তাই না? এখানে ছিল কি 1 3 2 1, মানে ওয়াই এর স্থানটা ঠিক থাকবে, মানে হচ্ছে 3 1 এই পাশে ঠিক থাকবে, আর এই পাশে এক্স এর সহগের জায়গাতে বসবো ধ্রুবক পদ। ধ্রুবক পদ কত? -2 -3, -2 -3 এক্স এর জায়গাতে বসে গেল। এটা যদি এখন আমরা সমাধান করি, -2 কে 2 মাইনাস সূত্রে মাইনাস মানে হচ্ছে প্লাস 3 3 9, 9 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হচ্ছে 7। একইভাবে আমরা ওয়াই নির্ণয় করব। ওয়াই এর পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে ডিওয়াই, তাহলে ওয়াই এর জায়গাতে বসাবো ধ্রুবক পদ। তাহলে ওয়াই এর জায়গাতে ছিল -2 -3, আর এক্স এর জায়গাতে কি আছে 1 আর 2, 1 এই হচ্ছে 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি -3 সূত্রে মাইনাস 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 প্লাস 2 2 4, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। তাহলে ডিএক্স পেলাম হচ্ছে 7, আর ডিওয়াই পেলাম হচ্ছে 1, আর ডি পেলাম হচ্ছে -5। তাহলে অতএব আমরা সূত্র জানি এক্স সমান ডিএক্স ডিভাইডেড ডি। তাহলে ডিএক্স কত? এখানে ডিএক্স হচ্ছে 7, আর ডি কত? -5। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -7/5, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে ওয়াই মান কত পাবো? ওয়াই সমান ডিওয়াই ডিভাইডেড ডি। ডিওয়াই কত? 1, আর ডি কত? 5 -5, এই মাইনাস সামনে দিলাম। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। অতএব নির্ণেয় সমাধান এক্স, ওয়াই। এক্স হচ্ছে -7/5 আর ওয়াই হচ্ছে -1/5। এইভাবে তোমরা ক্র্যামারের সমস্যার সমাধান করতে পারো। এখানে আমি আলোচনা করলাম 2টা সমীকরণ দিয়ে, এখানে 3টা সমীকরণও থাকতে পারে, হ্যাঁ, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন যদি আমি লিখি তিন চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোট। তিনটা সমীকরণ থাকবে, যেখানে যেমন বইয়ে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে খাতায় একটু করে বোঝাচ্ছি। এখানে তোমাদেরকে একটা কথা বলে নিই, আমি সহজ সমাধানও আমি কিন্তু তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি, হ্যাঁ। তো অনেকে তোমরা হয়তো এই এক্সপ্লেন নিয়ে অনেকে বিরক্ত হবে, কারণ এগুলো জানা বিষয়, এত আলোচনা করার প্রয়োজনটা কি, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি তোমাদেরকে এমনভাবে বোঝাচ্ছি যাতে কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ। অনেকে আছে যে না বুঝেই প্রশ্ন করতে পারে, এই জন্য আমি এক্সপ্লেন করি। আশা করব যে তোমরা বিরক্ত হবে না, ধৈর্য সহকারে দেখবে, ক্লাসটি উপভোগ করবে। তাহলে তিন চলক বিশিষ্ট একঘাত সমীকরণ হচ্ছে, মনে করলাম a1 x b1 y প্লাস c1 z ইকুয়াল টু d1। বই দেওয়া আছে সেভাবে লিখতেছি আমি, হ্যাঁ। a2 x b2 y c2 z d2। সমীকরণ নম্বর 1, এটা হচ্ছে 2, a3x b3y c3z d3। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। আমি সংক্ষেপে আমি বাংলাগুলো লিখে দিচ্ছি না, এগুলো তোমরা একটু অনুগ্রহ করে বুঝে নিও। প্রথমে কি লিখব, এক্স ওয়াই ও জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। তারপর তোমাদের বই দেওয়া আছে, প্রথমে নির্ণয় করব ডি।
ডি কীভাবে নির্ণয় করতে হয়? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হচ্ছে আমাদের নির্ণয় ডিএ। আমরা যদি এখন ডিএক্স নির্ণয় করি তাহলে এক্সের স্থানটা বাদ দিব, বাদ দেওয়ার পরে শুধু লিখব এগুলো B2 B3 C1 C2 C3। তাহলে এক্সের জায়গাতে কী লিখব? এই যে ধ্রুবক পদ D1 D2 D3 D1 D2 D3। কি বুঝতে পারলে? একইভাবে আমরা যদি এখন নির্ণয় করি এখান থেকে এই পাশে লিখি DY, তাহলে ওয়াই এর স্থানটা আমরা বাদ দিব, ওয়াই এর কলামটা বাদ দিব। তাহলে এখানে ছিল A1 A2 A3, এখানে ছিল C1 C2 C3। তাহলে আমরা দ্বিতীয় কলামে বসাবো কি? ধ্রুবক পদ, মানে D1 D2 D3। এই হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারলে? তো একইভাবে আমি যদি এই পাশে লিখি DZ, তার মানে 3 নম্বর কলামটা বাদ দিব। আমরা এখানে লিখি A1 A2 A3 B1 B2 B3, আর এখানে লিখব কি? D1 D2 D3, মানে ধ্রুবক পদ। তাহলে এখানে আমরা ডি নির্ণয় করলাম, dx dy dz, তিনটাই নির্ণয় করলাম। আমরা এখন x এর মান যদি নির্ণয় করি তাহলে লিখব হচ্ছে dx ডিভাইডেড d, y এর মান নির্ণয় করতে গেলে dy ডিভাইডেড d, z এর মান নির্ণয় করতে গেলে dz ডিভাইডেড d। এইভাবে আমরা x এর মান, y এর মান এবং z এর মান সহজেই নির্ণয় করতে পারবো। তো চলো আমি এখান থেকে তোমাদেরকে একটা সমাধান, এখানে সমাধান করে দেওয়া আছে, আমি তোমাদেরকে এখানে সময় নষ্ট না করে এখানে একটা উদাহরণ 15 নম্বর দেওয়া আছে, বুঝছো? কিন্তু আমি যখন তোমাদেরকে এই যে এখানে কাজ দেওয়া আছে, এই কাজগুলো যখন তোমাদেরকে করে দিব তখন এগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এই জন্য এখানে এগুলো আমি বই থেকেই তোমাদেরকে দেখাই, এটা একটু বই থেকেই দেখাই। হ্যাঁ, উদাহরণ নাম্বার 15। আচ্ছা, এখানে কি বলছে? প্রথমে 3টা সমীকরণ দেওয়া আছে যেখানে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণয়, মানে হচ্ছে এর সামনে 1 2 -1 1 2 -1 3 -1 3 3 -1 3, এখানে হচ্ছে 2 3 1 2 3 1। তাহলে নির্ণায়কের মান কেমন করে নির্ণয় করতে হবে এটা কি তোমাদেরকে এখন বলতে হবে, বোঝাতে হবে? এগুলো আমি অসংখ্যবার তোমাদেরকে নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয় শিখাইছিলাম। যখন 1 নিব সারিবাদ কলাম বাদ, মানে হচ্ছে এই যে 1 আর 1 গুণ করলে -1, সূত্রে মাইনাস 3 3 9, আবার সূত্রে মাইনাস যখন 2 নিব তখন এই সারিবাদ, এই 2 নম্বর কলাম বাদ। এইভাবে আমরা ডি এর মান নির্ণয় করব। ওই একইভাবে যখন ডিএক্স নিব এই এক্সের কলামে ধ্রুবক পদ নিব, মানে কোনটা? 5 7 11 5 7 11। ওই একইভাবে এখন এটার মান নির্ণয় করব, এটার মানও নির্ণয় করব, ডিজেডের মানও নির্ণয় করব। করার পরে কী করব? এদের সূত্র আমরা জানি, এক্স ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড ডি। তাহলে ডিএক্সের মান আমরা নির্ণয় করছি যে -30, আর এখানে একটা ডি এর মান নির্ণয় করছি -15, তাহলে ইকুয়াল টু 2। এইভাবে আমরা এক্সের মান, ওয়াই এর মান এবং জেড এর মান সহজে নির্ণয় করতে পারবো। এগুলো যখন সমাধান অনুশীলনীতে আছে, বুঝছো? এই অনুশীলনী থেকে যখন করবো তখন তো আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমরা শুধু একটু মাথায় রাখবে এটা। এরপর আমরা পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 32। এখানে বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান। খুবই ইম্পর্টেন্ট, খুবই এখান থেকে প্রায় পরীক্ষায় আসে। তো এখানে তোমাদের একটা থিওরি দেওয়া আছে, কীরকম? মনে করি প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে এটা, এইটা এবং এটা, 3টা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ জোটটি ম্যাট্রিক্স আকারে লিখে পায়, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নও থাকে যে সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো। কেমন করে? এখানে এক্স ওয়াই এবং জেড বাদ দিয়ে যা আছে তাই এটা ম্যাট্রিক্স লিখলাম। A1 B1 C1 লিখলাম, A2 B2 C2 A2 B2 C2 A3 B3 C3 লিখলাম। এখন যে এই যে এক্স ওয়াই এবং জেড, এটাকে কলাম আকারে লিখলাম, আর এই ধ্রুবক পদকে আর একটা ম্যাট্রিক্স আকারে লিখলাম। 3টা ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্স, এটা চলক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। তাহলে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম বি। তাহলে আমরা পাবো হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ মানে হচ্ছে এটা, এক্স মানে হচ্ছে এইটা, আর বি মানে হচ্ছে এই ধ্রুবক।
এখানে আর কোনো কাজ নাই। এখন যদি এই এ সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই, এই এ এই পাশে হয়ে যাবে ইনভার্স। তাহলে এখন আমরা কি করব, এ ইনভার্স এবং বি যদি গুণ করে দেই তাহলে আমরা এক্সের মান পাওয়া যাবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের থিওরি। এই থিওরির সাহায্যে একটা সমাধান দেওয়া আছে, এটা কোনো সালের পরীক্ষাতে আসে নাই। আমি তোমাদেরকে এখান থেকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এক্সাম্পল 16। তিনটি সমীকরণ দেওয়া আছে, আমরা প্রথমে লিখব প্রদত্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই, মানে সহগগুলো লিখলাম, চলকগুলো লিখলাম, ধ্রুবকগুলোকে ম্যাট্রিক্স আকার প্রকাশ করলাম। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এক্স, আর এটাকে ধরলাম বি। তাহলে এ এক্স ইকুয়াল টু বি, এটা সমান চিহ্নের এর পাশে নিয়ে গেলে হয়ে যাবে এ ইনভার্স বি। এখন আমরা এ ইনভার্সটা নির্ণয় করব। এ ইনভার্স কেমন করে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে এই যে পার্ট 8-এ তোমাদেরকে দেখাইছিলাম। হ্যাঁ, পার্ট 8-এ তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য প্রথমে কি করব, এই যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করব, করার পরে অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। অ্যাডজয়েন্ট এ কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে দেখাইছি, এখানে আর দেখাবো না। তো এখানে দেখো এখানে এ ইনভার্স নির্ণয় করার জন্য আমরা এই মানটা পেয়েছি এখানে, এই যে এই মানটা। এখন আমরা সূত্র জানি এক্স ইকুয়াল টু কি, এই যে এখানে লেখা আছে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স এর সঙ্গে বি গুণ করে দাও। বি মানে কোনটা, এই যে 611, এই যে 611 মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ইনভার্স ম্যাট্রিক্সের সঙ্গে এটা গুণ করে দিলাম। করে দেওয়ার পরে এই যে এখান থেকে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করলে হচ্ছে এটা, আর নিচে তো পাশে তো 1/27 আছেই, পরে যায় 27 দ্বারা ভাগ করে দিব। করে দেওয়ার পর আমরা 3 - 2 পাবো। এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, এটা জেডের মান। এখানে কোনো সমস্যা নাই, এখানে খুবই ইজি প্রশ্ন, খুবই সমস্যা মানে এখানে খুবই ইজি। তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো তোমাদের সাথেই আছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, এখানে জিজ্ঞেস করবে। এখানে দুইটা সমীকরণের এবং তিনটি সমীকরণের যে সমাধান একবার করলেই তোমরা বুঝতে পারবে। আমি এখন করে দিব তোমাদেরকে। এখানে দুইটা কাজ দেওয়া আছে, কাজ নাম্বার হচ্ছে 1 এবং 2। এখানে 1 এবং 2টা আমি তোমাদেরকে একটু খাতা কলমে করে দেই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। কাজ নাম্বার 1, এখান থেকে বলছে যে ক্রেমারের নিয়মে সমাধান করো। ক্রেমারের নিয়মে সমাধান, তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে 2 - 1 - 1 1 3 2 3 - 1 - 5। এরপরে এর সঙ্গে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 6 1 1। ওকে, ও এখান থেকে একটা জিনিস তো তোমরা খেয়ালই করো নাই, আমিও খেয়াল করিনি, সেটা হচ্ছে এখানে দেখো এই যে উদাহরণ নাম্বার 16-তে আমরা ম্যাট্রিক্স আকার প্রকাশ করলে যেটা পেলাম, দেখো 2 - 1 - 1, এই অংশটাই দেওয়া আছে তোমাদের এখানে কাজ। তার মানে এই সমাধানটা এবং 1 নম্বর সমাধানটা সেম টু সেম, বুঝতে পারলে? এখানে ভালো করে দেখো, সহগও আমাদের ধ্রুবকও একই রকম 611 611। তো এটা তোমরা হচ্ছে উদাহরণ 16-র মতন করে নেবে, তোমরা করবে এটা বাসায়। এটা আসছিল দিনাজপুর বোর্ডে 2021 সালে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা এত এত এবং এত। আমি তোমাদেরকে 2 নম্বরটা করে দিই। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরটা নাম্বার 2, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, তিনটা 2x 3y + 6z = 7। এরপরে দেওয়া আছে 4x + 2y - 2z = 1, 3x
মাইনাস 6y প্লাস 3z ইকুয়াল টু 2। আচ্ছা, এই প্রশ্নটা এখন খুব ইজি, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে, তেমন কিছুই নয় এখানে। আমরা এখন লিখব যে প্রদত্ত সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। কি লিখব? প্রদত্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। ওকে, তাহলে দেখো এখানে আছে 2 3 6, এরপরে 4, সবগুলো নিচ্ছি শুধু, হ্যাঁ, 2 মাইনাস 2, এখানে 3 মাইনাস 6 3, 3 মাইনাস 6 3। ওকে, এখন এর সাথে লিখবো হচ্ছে এক্স ওয়াই জেড চলক, এরপর ধ্রুবক ম্যাট্রিক্স হচ্ছে 7 1 2। শেষ। এটা হচ্ছে আমাদের মূল কাজ। হ্যাঁ, তো এখানে একটা কাজ করতে পারবো, এটা এখানে ধরবো হচ্ছে এ, এটাকে ধরলাম হচ্ছে এক্স, আর এটাকে ধরলাম বি, যেখানে এ ইকুয়াল টু হচ্ছে এত, এক্স ইকুয়াল টু হচ্ছে এত, আর বি ইকুয়াল টু হচ্ছে এত। মানে কি, এটা তোমরা লিখে নেবে, এটা হচ্ছে কি 2 3 6 4 2 মাইনাস 2 3 মাইনাস 6 3, হ্যাঁ, এখানে এক্স ওয়াই জেড, আর এখানে 7 1 2। এখন আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই এক্সটাকে রাখলাম, সমান চিহ্নের পাশে এ নিয়ে গেলাম, তার মানে এ ইনভার্স হয়ে গেল, এরপরে বি। তাহলে এখন কি করবো, কি এখন আমরা এ ইনভার্স নির্ণয় করব, মানে এই যে এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, তাহলে আমাদের কাজ শেষ। সেই কাজটা এখন করব। দেখো, প্রথমে এ ইনভার্স নির্ণয় করতে গেলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে হয়। কেমন করে? এ নির্ণায়ক 2 3 6 4 2 মাইনাস 2 3 মাইনাস 6 3, সরি, এটা এই চিহ্ন হবে, হ্যাঁ, নির্ণায়ক চিহ্ন হবে, আমি এই চিহ্ন দিবে। তাহলে এখানে এখন যখন 2 নিব তখন সারিবাদ কলম বাদ, 3 দুগুণে 6, সূত্রে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 6 দুগুণে 12, সূত্রে মাইনাস 3। যখন 3 নিব তার মানে সারিবাদ এই কলম বাদ, মানে হচ্ছে 3 4 12, সূত্রে মাইনাস মাইনাস 3 দুগুণে মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস, এই 6 প্লাস 6। যখন 6 নিব সারিবাদ কলম বাদ, তার মানে হচ্ছে 4 6 24, মানে মাইনাস 24, সূত্রে মাইনাস 3 দুগুণে 6। এই হচ্ছে আমাদের নির্ণায়কের মান। এখন যদি আমরা মান নির্ণয় করি তাহলে কত হচ্ছে দেখো, 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 3 গুণন 6 আর 12 হচ্ছে 18, প্লাস 6 গুণন মাইনাস 30। তাহলে এখন গুণ করলে কত হচ্ছে, মাইনাস 12 মাইনাস 3 8 24, 4 হাতে থেকে 2 54, প্লাস মাইনাস মাইনাস 3 6 18। এখন যদি যোগ করি 2 4 6 8 9 14 4 হাত থেকে 1 2 মাইনাস 246। তাহলে আমরা এ নির্ণায়কের মান পেলাম মাইনাস 246, যেটা শূন্যের সমান নয়। শূন্য যদি হতো তাহলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না, নট ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা নির্ণয় করব এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। ওকে, শুরু করি। আমরা এটা বিভিন্নভাবেই করতে পারি। অ্যাডজয়েন্ট এ সমান, ও এখানে একটা কাজ, আমি ম্যাট্রিক্সটা প্রথমে লিখে নাই, হ্যাঁ, বোঝানোর সুবিধার্থে। ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 2 3 6।
4 2 মাইনাস 2, এবার হচ্ছে 3 মাইনাস 6 3, এটা লিখে নিলাম। এখন আমরা অ্যাডজয়েন্ট এ যদি নির্ণয় করি, অ্যাডজয়েন্ট এ বড় হাতে দিলে হবে, ছোট হাতে দিলে হবে, কোনো সমস্যা নেই। এখানে অ্যাডজয়েন্ট, কিন্তু এটা তো বড় হাতে দিতেই হবে। এখন আমরা কি করব, মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদেরকে। যেমন যখন 2 নিব, মানে সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কত, 2 মাইনাস 2 মাইনাস 6 3। যখন 3 কাজ করব, মানে এই ভক্তির কাজ করব, মানে সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে হচ্ছে 4 মাইনাস 2 3 3। আবার যখন 6-এর কাজ করব, তো সারিবাদ কলাম বাদ, এটা যখন সারিবাদ কলাম বাদ, মানে হচ্ছে থাকবে 4 2 3 মাইনাস 6। এইভাবে আমরা প্রত্যেকটা ভক্তির কাজ করে নেব। বুঝতে পারলে কথাগুলো? যখন 4-এর কাজ করব, তো মানে সারিবাদ কলাম বাদ, তাহলে থাকবে হচ্ছে 3 6 আর মাইনাস 6 3। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, চিহ্ন সম্পর্কে আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন, এটা ঋণাত্মক চিহ্ন। যখন 2-এর কাজ করবো, সারিবাদ কলম বাদ, মানে হচ্ছে 2 6 3 3 মাইনাস সূত্রের। যখন মাইনাস 2 নিব, তখন সারিবাদ কলম বাদ, মানে হচ্ছে 2 3 3 মাইনাস 6। একইভাবে যখন আমরা নিব 3 নিব, তখন সারিবাদ কলম বাদ, মানে হচ্ছে 3 6 2 মাইনাস 2 সূত্রে মাইনাস। মাইনাস 6 যখন নিব, তার মানে সারিবাদ কলম বাদ, মানে হচ্ছে 2 6 4 মাইনাস 2 4 মাইনাস 2। একইভাবে 3 যখন নিব, তখন হচ্ছে 2 3 4 2। এই হচ্ছে আমাদের নির্ণয় কাজ, এটা হচ্ছে ট্রান্সপোজ। হ্যাঁ, এইভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে হয়। এখন তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কোনো সমস্যা নাই। এখন এগুলো আমরা গুণ করে দিলেই কাজ শেষ। যেমন এখানে আমরা পাবো হচ্ছে কত, দেখো, আমি যদি কাজগুলো একবারে করি, 3 দুগুণ 6, এখানে রাফ কোড নেই। হ্যাঁ, 3 দুগুণ 6 মাইনাস সূত্রে মাইনাস মাইনাস প্লাস মাইনাস 6 দুগুণ 12, 12 থেকে 6 বাদ দিলে মাইনাস 6, এখানে লিখলাম মাইনাস 6, একবারে লিখলাম। একইভাবে এখানে মাইনাস আছে, 3 4 12, সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণ 6, 12 6 18, মানে মাইনাস 18। এখানে কাজ করলে মাইনাস 24, সূত্রের মাইনাস 3 দুগুণ 6, 6 আর কত হচ্ছে এখানে 24 30, মাইনাস 30। এইভাবে আমরা নির্ণয় করবো প্রত্যেকটা। এখানে আছে মাইনাস 3 থেকে 9, সূত্রে মাইনাস মাইনাস প্লাস 6 6 36, 36 আর 9 হচ্ছে 45, তাহলে মাইনাস 45। এখানে যাবো 3 দুগুণ 6, 3 6 18, 18 থেকে যদি 6 বাদ দেয়, তাহলে হচ্ছে 12, মাইনাস 12, মাইনাস 12, 3 থেকে 9, 3 থেকে 9, মাইনাস মাইনাস 12 মাইনাস 9 9, তাহলে পাবো 3 থেকে 9, 6 দুগুণ 12, তারপর মাইনাস 21, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 21। একইভাবে এখানে পাবো মাইনাস 3 দুগুণ 6, এখানে পাবো 6, তাহলে 6 দুগুণ 12 আর 6 18, মাইনাস 18, মাইনাস 4 4 6 24, তাহলে 24 আর 4 হচ্ছে 28, মাইনাস মাইনাস প্লাস 28, 2 দুগুণ 4, 3 4 12, 12 থেকে আমরা যদি 4 বাদ দিই, তাহলে হচ্ছে মাইনাস 8। তোমরা কি এই লাইনটা বুঝতে পারলে? শুধু সমাধান করলাম। এখন যদি ট্রান্সপোজ নির্ণয় করি, তার মানে সারিকে কলাম আকারে প্রকাশ করব। তার মানে মাইনাস 6 মাইনাস 18 মাইনাস 30। এই সারিকে কলাম করলে মাইনাস 45 মাইনাস 12 21, এরপর হচ্ছে 18
28 মাইনাস 8, তাহলে এই ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে আমরা এখন কি নির্ণয় করলাম? আমরা এখন জানি যে অ্যাডজয়েন্ট, সরি এটা একবার লিখলাম, এ ইনভার্স ইকুয়াল টু 1/a অ্যাডজয়েন্ট এ। তাহলে আমরা 1/a নির্ণয়ের মান কত পেয়েছি আমরা এই পাশে? -246 -246। আর অ্যাডজয়েন্ট এ আমরা কত পেলাম? এই যেটা -6 -45 -18 28। এরপর হচ্ছে 30 21 -8। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় এ ইনভার্স ম্যাট্রিক্স হলো। কিন্তু আমাদের সমাধানটা কি বলছে এখানে? এক্স, ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা তো এখানে বি জানি না, তাই না? বি তো আমরা এই পাশে আমরা জেনেছি। বি মানে কি? ধ্রুবক। এই যে বি মানে হচ্ছে 712 মানে হচ্ছে এই যে ধ্রুবক ম্যাট্রিক্সটা। এখন এটা এর সঙ্গে গুণ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আমি পরের পেজে চলে যাই, এই পাশে লিখি। হ্যাঁ, অতএব এক্স ওয়াই জেড সমান মাইনাস, এখানে একটা কাজ করতে পারো, কিন্তু তুমি এই পাশে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ। তোমরা যদি করতে চাও তাহলে এই পাশেই করতে পারো। সেটা হচ্ছে এরকম, এই যে সামনে যে মাইনাসটা আছে, এই মাইনাস দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করে দাও তাহলে কি হবে দেখো, এইরকম মাইনাস দ্বারা গুণ করে দিলে এই পাশে থাকবে 246, তাহলে পাবো 6, এখানে পাবো 45, এখানে পাবো 18, এখানে পাবো 18, এখানে পাবো 12, এখানে পাবো -28, এখানে পাবো 30, এখানে পাবো 21, এখানে পাবো হচ্ছে -21, আর এখানে পাবো 8। মাইনাস দ্বারা, সামনের মাইনাস দ্বারা গুণ করে দিলাম। হ্যাঁ, এই কাজটাই আমরা করব। দেখো, তাহলে মাইনাস এখন না লিখে ডাইরেক্ট লিখবো হচ্ছে 1 2 4 6 6 45 18 18, এখানে হচ্ছে 12 -28 30 -21 8। আমরা কোন কাজটা করতেছি এখন? এখানে লিখবো হচ্ছে বি। কোন কাজটা করতেছি আমি তোমাদেরকে একটু খাতায় দেখাই। সেটা হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এ ইনভার্সের সঙ্গে বি গুণ অবস্থায় আছে। তো এই জন্য আমি এখানেও বি গুণ আকারে লিখলাম, এটার সঙ্গে বি গুণ। বিটা কত? 712। বুঝতে পারলে? এখন আমরা কাজ করব 246, এটা আর এটা গুণ করে দিব, আমাদের কাজ শেষ। তার মানে 6 গুণন 7 প্লাস 45 গুণন 1 প্লাস 18 গুণন 2, এই কাজটা করব। 18 গুণন 7 প্লাস 12 গুণন 1 প্লাস -28 গুণন 2, এরপর হচ্ছে 30 গুণন 7 প্লাস -21 গুণন 1 প্লাস 8 গুণন 2। এগুলো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো, 246। আমি ক্যালকুলেটর সাহায্যে একবারে করে নিই। দেখো, আমি এগুলো গুণ করে যোগ করে ডাইরেক্ট একবারে সমাধানটা করে নিলাম। এখন কি করব? 246 দ্বারা উভয়কে ভাগ করে দিব। ভাগ করে দিলে কত পাবো দেখো, 1 2 3 ভাগ 246, এর পাবো হচ্ছে 82 প্লাস 246 205246, এখানে সমান। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে, ভাগ করলে পাবো হচ্ছে, আমি ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে এটা কেমন করে করবে আমি তোমাদেরকে একটু বলি। ক্যালকুলেটরে 1 2 3 তোলার পর এই যে এই ভাগ চিহ্ন দিবে। হ্যাঁ, এই ABC এই চিহ্নটা দিবে, দিলে নিচে আসছে কত, 246 সমান। তাহলে দেখো এখানে 1 ভাগ 2 মানে হচ্ছে এখানে পাবো হচ্ছে 1/2।
বুঝতে পারলে? এভাবে করবে। আবার এখানে আছে 82 তুললাম, এই যে ABC চাপ দিলাম, 246 ইকুয়াল দেখো 1/3 চলে আসছে, তার মানে হচ্ছে 1/3। একইভাবে করব 205, এই ভাগ চিহ্ন দিলাম, সরি 205, এই যে ABC চাপ দিলাম, 246, তাহলে দেখো এখানে 5/6 চলে আসছে, তার মানে হচ্ছে এখানে 5/6। এখান থেকে তোমরা কি বুঝলে? এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই মান, এটা জেড এর মান। অতএব আমরা লিখতে পারবো, অতএব এক্স ওয়াই জেড নির্ণয়, এক্স এর মান হচ্ছে হাফ, ওয়াই এর মান হচ্ছে 1/3, 5/6। এটা আমাদের নির্ণয় সমাধান। তো এইভাবে আমরা সমাধানগুলো করব ম্যাট্রিক্স আকারে। আমরা করলাম বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান। আজকে আমরা কী কী শিখলাম একটু রিভিশন দাও। রিভিশনটা হচ্ছে এখানে একঘাত সমীকরণ কাকে বলে, সমীকরণ জোট কাকে বলে, এই সমীকরণ জোট কে প্রতিষ্ঠা করেন ক্রেমার কত সালে, 1750 সালে। তার নাম অনুসারে ক্রেমার পদ্ধতি নামকরণ করা হয়েছে। এরপর ক্রেমার পদ্ধতিতে আমরা দুইটা সমীকরণ জোটের সমাধান করলাম, তিনটা সমীকরণের সমাধান করলাম এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করলাম। তো এই পর্যন্তই আজকে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেইড ব্যাচের স্টুডেন্টরা তোমরা ভালো করে জানো কীভাবে প্রশ্ন করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।